সাবেক ডিআইজি বাতেনের সম্পদের পাহাড় পিছিয়ে নিয়ে নোয়াখালী যশোরের এমপিরা দুর্নীতিবাজদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি চাকুরিদের সম্পদের হিসাব জমা ৩০ নভেম্বরের মধ্যে জানালেন জনপ্রশাসন সচিব। অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। থমথমে খাগড়াছড়ি বান্দরবান চলছে অবরোধ। পাহাড় অশান্ত থাকলে কেউ স্বস্তিতে থাকবে না বললেন উপদেষ্টা সাখাওয়াত। এবং গণ অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসায় ঢাকায় চীনের মেডিকেল টিম। পেশাদার চিকিৎসকের দলটিতে আছেন 10 জন বিশেষজ্ঞ। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবিদিন। এবারে বিস্তারিত সংবাদ। ক্ষমতার ছোঁয়ায় অস্বাভাবিক সম্পদ গড়েছেন সাবেক ডিআইজি আব্দুল বাতেন। দুর্নীতিতে পিছিয়ে নেই নোয়াখালী 1 আসনের সাবেক সংসদ সদস্য HM ইব্রাহিম ও যশোর 6 আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার। পরিবারের সদস্যরাও রয়েছেন বিপুল সম্পদের মালিক। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এবার প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন দুদক। আরো জানাচ্ছেন ফজলে আদিত্য। পুলিশের চাকরি মানেই যেন আলাদিনের চেরাগ, আর পদ যদি হয় বড় তাহলে তো কথাই নেই। এমনই অফিসার পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন। ক্ষমতার ছোঁয়ায় অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে গড়েছে অবৈধ সম্পদের পাহাড়। দুর্নীতিতে পিছিয়ে নেই সাবেক এমপিরাও। নোয়াখালী 1 আসনের সাবেক সংসদ সদস্য HM ইব্রাহিম ও যশোর 6 আসনের শাহিন চাকলাদারের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। রোববার দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এ সময় তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধানের প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মোহাম্মদ আব্দুল বাতেন সাবেক ডিআইজি রাজশাহীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়েও গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্যানুসন্ধান করা হয়েছে এবং তথ্যানুসন্ধানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সমাজে লুকিয়ে থাকা এ ধরনের রাঘব বোয়ালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন আক্তার হোসেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হচ্ছেন জনাব HM ইব্রাহিম, সাবেক সংসদ সদস্য নোয়াখালী 1। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের বিষয়েও গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্যানুসন্ধান করা হয়েছে এবং তথ্যানুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন খাত সংস্কারে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গোয়েন লুইস বলেন, জাতিসংঘ বাংলাদেশের পুলিশ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং বন্যা পুনর্বাসনে সহযোগিতা করবে। এছাড়া অন্তর্বর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের যে পরিকল্পনা নিয়েছে তাতেও সহায়তার কথা বলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। আর প্রধান উপদেষ্টা বলেন, সরকার নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের সংস্কার করতে একটি কমিশন গঠন করেছে, যাতে ভোট অবাধ ও সুষ্ঠু হয়। বৈঠকে সংস্কার, দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ড আলোচনায় উঠে আসে। 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে আগামী 30 নভেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। জনপ্রশাসন সচিব জানায়, সম্পদ বিবরণীতে অনিয়ম পেলে অপরাধের মাত্রা অনুযায়ী তিরস্কার এবং চাকরি থেকে বরখাস্ত হতে পারে।
প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে হবে। এবছর দিতে হবে 30 নভেম্বরের মধ্যে। সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই হিসাব জমা দিতে হবে। ভুল তথ্য থাকলে 1979 বিধিমালা অনুযায়ী শাস্তি দেয়া হবে। সব সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এটি প্রযোজ্য হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। যেমন প্রতি বছর সম্পদ বিবরণী 31 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। প্রথমে হলে যদি জমা ঠিকমতো না দেয়, তথ্য গোপন করে, প্রথমে যেটা হয় এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয়, এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয় তখন গুরুদণ্ড দেওয়া হয়। রাঙ্গামাটির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় 144 ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক। এদিকে পরিবহন ধর্মঘটে সাজেকে আটকা পড়েছে 1400 পর্যটক। মৌসুমি পণ্য আটকে যাওয়ায় 2 কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সভা। সহকর্মী মিশু মল্লিকের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটিতে সংঘটিত সহিংস ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সদরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে আয়োজন করা হয় সম্প্রীতি সমাবেশ। সমাবেশে শহরকে সংঘাতমুক্ত রাখতে সকল সম্প্রদায়ের নেতাকর্মীদেরকে স্ব সম্প্রদায়ের মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়। রাঙ্গামাটিতে 144 ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। রোববার শহরের হ্যাপির মোড় এলাকা থেকে বনরূপা বাজারের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ উল্লেখ করে মন্ত্রণালয়ে পাঠানো সহ সবাইকে পুনর্বাসন করা হবে বলে জানান জেলা প্রশাসক। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি, এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে, এবং মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়ে জানাবো যে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ব্যবস্থা করা। এদিকে 144 ধারা প্রত্যাহারের পর দুপুর থেকে অনেক ব্যবসায়ী দোকানপাট খুলেছেন। বনরূপা বাজারে আবারও পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে, তবে এখনো কাটেনি আতঙ্ক। আমরা হলো শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, আমরা একসাথে বসবাস করতে চাই। আগের যেরকমই ছিলাম সেরকমই শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে চলাফেরা করি। আমরা এই ধরনের আর চাই না। আমরা সবাই শান্তিতে একসাথেই আমরা বসবাস করে কাঁধে কাঁধে হাত মিলিয়ে চলতে চাই। অবরোধ ও ধর্মঘটের কারণে জনজীবন স্বাভাবিক হতে পারছে না। 72 ঘন্টার অবরোধে দ্বিতীয় দিনও চলেনি কোনো গাড়ি। আটকা পড়েছে বিভিন্ন উপজেলা থেকে আসা মৌসুমি কাঁচামালের পণ্য। এতে প্রায় 2 কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। কলা, জাম্বুরা, পেঁপে আরো কয়েক ধরনের ফল মিলে আনুমানিক 30 থেকে 40 গাড়ি ফল এখানে নষ্ট হয়ে যাচ্ছে। এই ফলগুলি বাজারজাত করতে পারলে আমরা অন্তত লাভ বা মূলধন না পাইলেও অর্ধেক টাকা তুলতে পারবো। অলরেডি অর্ধেক টাকার মাল নষ্ট হয়ে গেছে। এদিকে অবরোধের কারণে সাজেক ভ্যালিতে আটকা প্রায় 1,500 পর্যটক। রবিবারও গন্তব্যে যেতে পারেনি তারা। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহ সভাপতি জানান, সাজেকে প্রায় 1400 পর্যটক অবস্থান করছেন। ফিরতে না পারায় পর্যটকদের থেকে নেওয়া হচ্ছে শুধু খাবারের খরচ। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রোববার সরকারি সফরে বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় একাডেমি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্যারেড প্রদর্শনীতে অংশ নেন নৌপরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। জানান, দেশের মেরিন একাডেমিগুলোর আধুনিকায়ন এবং উত্তীর্ণদের বৈশ্বিক নৌ সেক্টরে আরও বেশি সংযুক্ত করতে সরকারের সদিচ্ছা রয়েছে। এই সময় সাম্প্রতিক দেশের পাহাড়ি অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। সৌহার্দ্যতা বজায় রাখতে হলে যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা এবং দুঃখটা, এবং তাদের সাথে ইন্টারাকশনটা লোকালি যদি না হয়
তাহলে খুব ডিফিকাল্ট হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যারা গুরুতর আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা দিতে ঢাকা এসেছে চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম। চোখ ও হাড় বিশেষজ্ঞ সহ পেশাদার চিকিৎসকদের দলটিতে আছে 10 জন চৌকস চিকিৎসক। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। সরকারের আমন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুরুতর আহতদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের জরুরি মেডিকেল টিম। রোববার দুপুরে চীনের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওয়েস্ট চায়না হসপিটালের 10 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত দলটি কুনমিং থেকে ঢাকা আসেন। দলটিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার শেখ সাইদুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের উপপ্রধান। দুদেশের মধ্যকার বন্ধুত্বের বন্ধন দৃঢ় করতে উদারতার মাধ্যমে গুরুতর আহতদের সেবা দিতে তারা বাংলাদেশে এসেছেন বলে জানান চিকিৎসকরা। এমন উদ্যোগে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার শেখ সাইদুল হক। I am very much thankful on behalf of the government of Bangladesh to the Chinese team and the government of the Chinese for their cooperation and their insight to provide treatment for the wounded people. বিশেষজ্ঞ চিকিৎসক দলটি ঢাকার নির্বাচিত কয়েকটি হাসপাতালে চিকিৎসা সেবা দেবেন এবং দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবেন বলে জানান চীনের রাষ্ট্রদূত। To decide whether there will be more team come together to meet them to provide treatment, or we'll have some to send to China for treatment. But that is all will be decided after there's some assessment done. ছাত্র জনতার স্বৈরাচার পতন আন্দোলনে যারা গুরুতর আহত হয়েছেন তারা অচিরেই সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এ আশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আলাদা হত্যা মামলায় দীপুমণি, ইনু, মেনন, পলক সহ 7 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আলিমুজ্জামান সাফওয়ান জানাচ্ছেন বিস্তারিত। রোববার সকালে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ। সকাল 8টার পর একে একে 8 আসামিকে তোলা হয় ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে। শুনানি হয় রাজধানীর যাত্রাবাড়ী, আদাবর ও তেজগাঁও থানার আলাদা 2টি হত্যা মামলার। উভয় পক্ষের শুনানি শেষে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড দেয় আদালত। আর তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, আইসিটি প্রতিমন্ত্রী পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে গ্রেফতার দেখানো হয়। শুনানি শেষে আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় শুনানি শেষে তেজগাঁও থানার আরেকটি হত্যা মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আব্দুল্লাল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ আসে। এদিকে আদাবর থানার হত্যা মামলায় সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। ছাত্র জনতার আন্দোলনের সহিংসতার দায়ে আসামিরা এড়াতে পারে না এমন মন্তব্য করে রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী বলেছেন, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াইয়ে থাকবেন তারা। বিজ্ঞ আদালত আসামি পক্ষ জামিন প্রার্থনা করেন এবং প্রসিকিউশন পক্ষে আমরা তার জামিনের বিরোধিতা করি, বলি যে আসামিরা বোনাফাইড একজন, তারা ক্রিমিনাল এবং তারা এই হত্যার সঙ্গে জড়িত। তারা যদি বের হয় দেশে অশান্তি হবে এবং পেশিবাদের দোষরা যারা এখনো লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে। সেই জন্য তাদের জামিনের আবেদন নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত প্রার্থনা মতে তাদের জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে মামলা গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আসামি পক্ষের আইনজীবী জানান, ন্যায় বিচার পেতে সর্বোচ্চ আদালতে যাবেন তারা। আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা আশা করি আমরা উচ্চ আদালতে যাব। উচ্চ আদালতে যাওয়ার পরবর্তীতে আমরা সেই সাবমিশনগুলি রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাবো।
এদিন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ছাড়া অন্য কোনো আসামিকে রিমান্ডে রাখার আবেদন করেনি পুলিশ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বিচারক নিয়োগ সম্পন্ন হলে দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৭৭ জনের বিরুদ্ধে গণহত্যার আরও ২টি অভিযোগ জমা পড়েছে। এছাড়া ট্রাইব্যুনালে ডক্টর ইশিতা গুমের অভিযোগে র্যাবের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনাল তো যখন তখন গঠন হয়ে যাবে, কিন্তু আমাদের যে তদন্ত এবং প্রসিকিউশনের কাজ, অভিযোগগুলোকে একসাথে নিয়ে আমরা যে কোর্টের কাছে, যেমন ধরুন আগামীকালকেই যদি কোর্টটা বসে, কোর্টের কাছে তো আমাকে একটা পিটিশন ফাইল করব যে আমার কাছে প্রাপ্ত যে সমস্ত অভিযোগ আছে তার ভিত্তিতে আমি একটা অভিযোগ ফাইল করব। তো সেটার জন্য আগের থেকে তো আমার প্রিপারেশন লাগবে। সুতরাং তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাজ বসে নেই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করতে চায় ভারত, আর অন্তর্বর্তী সরকারের সাথে এ ব্যাপারে ভারতের কথা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। মহাসচিব আরও জানান, বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদ নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধেরও গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। আমরা আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাকে বলেছি। দেখছেন সংবাদ রাত। বৃহত্তর স্বার্থ চিন্তা করেই ভারতে ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে সরকার, জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রফতানির পরিমাণ বেশি নয় জানিয়ে বাজারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন তারা। আর ভারতের বিশেষ অনুরোধেই ইলিশ রফতানির অনুমতি দেওয়ার কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদা আক্তার। আরও জানাচ্ছেন নূপুর মাহমুদ। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ৩ দিন পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে সৃষ্টি হয় দুদেশের সম্পর্কে টানাপোড়েন। এরই মধ্যে পূজায় ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। কিন্তু ১.৫ মাসের মাথায় নিজেদের অবস্থান থেকে সরে আসে অন্তর্বর্তী সরকার। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশটির সঙ্গে সুসম্পর্ক রাখতে এমন সিদ্ধান্ত বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, ইলিশ রপ্তানির পরিমাণ খুব বেশি নয়। আমরা প্রতিবেশী দেশ, এই ৩,০০০ টন, তার মধ্যে ৩,০০০ টনও যাবে না, কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে, তারাও দেখবে এখানে যদি ১২০০ টাকার ইলিশ ওখানে যদি $৫ দেবে না, এটা তো জানা কথাই। আপনি দেখেন না অ্যাপেক্সে যদি ৬,০০০ টাকা বিক্রি করে, ওরা বাইরে এক্সপোর্ট করে না, কারণ $৫ $10 কেন এক্সপোর্ট? এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে, ঠিক আছে বলুক, তাদের ইসে করি। এবং এটা 0.5%ও না, 1%-এর নিচে। তা আমরা কেন একটা ইসেকে ইমোশনাল একটা ইমোশনাল? আমাদের বাণিজ্যিক দিক থেকে সুবিধা আছে, এক্সপোর্টে ফরেন ইসে পাবো তো আমরা কিছু। আর সিদ্ধান্ত পরিবর্তনের ব্যাখ্যা দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টাও। এখন ওরা বলছে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা বিশেষ যে অনুরোধ পেয়েছে, সেই অনুযায়ী যদি তারা করে থাকে, সেটা তো আমি জোর করে কিছু করতে পারবো না। মা ইলিশ রক্ষায় আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ বন্ধের সিদ্ধান্ত জানান উপদেষ্টা। আহরণ কেমন হচ্ছে এগুলো আমরা দেখছি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানির খবরে একদিনে কেজিতে দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। ভরা মৌসুমের চাহিদার তুলনায় কম সরবরাহ, এর মধ্যেই রফতানির খবরে অস্থিতিশীল হয়ে পড়ে ইলিশের বাজার।
ক্রেতারা বলছেন, আগে দেশের মানুষের চাহিদার গুরুত্ব দেয়া প্রয়োজন। সহকর্মী শরীফ আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন আপু। শনিবার ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির কথা জানিয়ে আদেশ জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের এমন সিদ্ধান্তের ২৪ ঘন্টা না পেরোতেই চাঁদপুরে অস্থির হয়ে উঠেছে ইলিশের বাজার। দাম বেড়েছে কেজিতে ১৫০ থেকে ২০০ টাকা। শনিবার ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ ১৬০০ টাকা কেজি প্রতি বিক্রি হলেও রোববার তা বিক্রি হচ্ছে ১৭০০ টাকায়। আর ১ কেজি ওজনের ইলিশ শনিবার ১৭০০ টাকা বিক্রি হলেও রোববার দর উঠেছে ১৮৫০ থেকে ১৯০০ টাকায়। আকস্মিক এই উলম্ফনে ক্ষুব্ধ ক্রেতারা। গতকালকে থেকে আজকে কেজিতে ২০০ টাকা করে বেশি, বুঝলেন? আর যদি ভারতে পাঠাতে আমরা ইলিশ মাছ খাইতেই পারতাম না। প্রতি কেজিতে টাকার দাম বেড়ে গেছে। আমরা তো এখানে যেভাবে আসছিলাম মাছ কেনার জন্য, এভাবে এখানে তো এইসব মাছ কিনতে পারতেছি না। ইলিশ মাছ ইন্ডিয়াতে দিবে, আমরা দেশের জনগণ আমরা যদি এই মাছগুলো খাইতে না পারি, আমরা যদি ব্যবহার না করতে পারি, ভাই আমরা যাবো কোথায়? আমরা বলবো কার কাছে? ব্যবসায়ীদের দাবি, ভরা মৌসুম হলেও বাজারে ইলিশের সরবরাহ কম, আর রপ্তানির খবরে চাহিদা বেড়েছে দ্বিগুণ। ভারতে মাছ পাঠানোর সিদ্ধান্তে মনে করেন মাছ বাড়ছে, মনকে মনে করেন ৮-১০ হাজার টাকা করে বাড়ছে। আপনার কেজি প্রতি প্রায় না হলে ১০০ টাকা করে বাড়ছে মনকে। এদিকে দাম আরো বাড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর রপ্তানিকারকদের জন্য ইলিশ সংগ্রহে নেমেছে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো। সরবরাহ অনেক কম, যদি এই পরিমাণ সরবরাহ থাকে তাহলে রপ্তানি হলে দাম অবশ্যই বাড়বে। আর যদি সরবরাহ বাড়ে তাহলে দামের উপরে খুব বেশি প্রভাব পড়বে না বলে আমরা মনে করি। সরবরাহ না বাড়লে সামনে কেজি প্রতি ইলিশের দাম ২৪০০ থেকে ২৫০০ টাকায় ঠেকবে বলে ইঙ্গিত দিলেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কোকোলা ফুড প্রোডাক্টসের শ্রমিকরা ১২ দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকালে প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে সরকারিভাবে নির্ধারিত ছুটি, বেতন, হাজিরা, বোনাস, বাৎসরিক বেতন বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করা। বিক্ষোভের ফলে মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে শিল্প পুলিশ ও সেনাবাহিনী মালিকপক্ষের সাথে আলোচনা করে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকেরা। বন্যা পরবর্তীতে বিভিন্ন পানির উৎস দূষিত হয়ে পড়ায় পান করার জন্য নিরাপদ পানি সরবরাহের উদ্দেশ্যে ডিপ্লোমা ড্রিঙ্কওয়েল ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিনামূল্যে নিরাপদ খাবার পানি বিতরণ শুরু করেছে। এর ধারাবাহিকতায় নিরাপদ খাবার পানি বিতরণ করা হয় রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি প্রাঙ্গণে। এ সময় পানি সরবরাহী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা এবং এর আশেপাশে ১৫টি পয়েন্টে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের কথা জানান তারা। ঘনবসতিপূর্ণ এলাকার শ্রমজীবী মানুষের নিম্ন আয়ের মানুষ বিশুদ্ধ খাবার পানির অভাবে যেন পানিবাহিত রোগে আক্রান্ত না হয়, সেজন্য নির্দিষ্ট সময় পর্যন্ত ৪ লাখ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করবে ডিপ্লোমা ড্রিঙ্কওয়েল। দেখছেন সংবাদ রাত। চেন্নাই টেস্টে বাংলাদেশ ব্যাটাররা চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হয়েছেন। টপ অর্ডারে ব্যাটাররা বড় জুটি করতে ব্যর্থ হয়েছেন, যার কারণে প্রথম ইনিংসে বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। আর ব্যাটারদের শট নির্বাচন নিয়ে ব্যাখ্যা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে নেই। সবাই নিজের জায়গা থেকে চেষ্টা করেছে সেরাটা দেয়ার। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। একদিন আর 5 সেশন হাতে রেখে ভারতের কাছে চেন্নাই টেস্ট হেরেছে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের পর টাইগারদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল সেটা একেবারেই পূরণ হয়নি, এটা পরিষ্কার। এর চেয়েও বড় সমস্যা ব্যাটারদের নিবেদন নিয়ে। শান্ত, মুশফিক, লিটন, সাকিবরা যেভাবে আউট হয়েছেন সেটার ব্যাখ্যা দেবে কে? সুইপ, রিভার্স সুইপ, অযথাই মারতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসা। টেস্টে এ ধরনের ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যা থাকতে পারে না। ম্যাচ শেষে অধিনায়ক শান্তর কণ্ঠে দায় এড়িয়ে যাওয়া জবাব। না, আমার মনে হয় আমি যেরকম চেষ্টা করেছি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার, এরিয়াল শট আসলে এটা যার যার ব্যক্তিগত প্ল্যান, এটা নিয়ে আসলে
যে ব্যাটিং করেছে ও আরও ভালো বলতে পারবে যে ও কি চিন্তা করেছে, বাট আমি আমারটা বলতে পারি যে আমি আমার স্ট্রেংথ অনুযায়ী ব্যাটিং করার চেষ্টা করেছি। প্রথম ইনিংসে বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ, টপ অর্ডারে ব্যাটাররা চ্যালেঞ্জ নিতে পারেনি, আর চতুর্থ দিনে শেষের দিকে ব্যাটিং করাটা ছিল চ্যালেঞ্জিং। আজকে তাড়াতাড়ি আবার উইকেট পড়ে গেল শেষের দিকে অনেক চ্যালেঞ্জ ছিল ব্যাটিং। আমার মনে হয় উইকেটে রাফে ওরা বল করছিল, চ্যালেঞ্জ ছিল, বাট আমি এটা এক্সকিউজ হিসেবে দিতে চাই না, এই চ্যালেঞ্জটা আমাদের নিতে হবে। টেস্ট সিরিজ শুরুর আগে এসজি বল নিয়েছিল আতঙ্ক, শান্ত জানিয়েছেন এটা খেলায় কোনো প্রভাব পড়েনি। না, আমার কাছে খুব বেশি একটা বল নিয়ে মনে হয়নি, সত্যি কথা, কারণ বল তো আসলে বলই, ডিফারেন্স থাকে কোকাপুরা এসজি, বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার অ্যাডজাস্ট করেছে, যতটুকু সম্ভব প্রিপারেশন নিয়েছে, বাট এটা নিয়ে আসলে খুব বেশি যে বলের কারণে আমরা খারাপ খেলেছি জিনিসটা এরকম না। কানপুরে আগামী 27 সেপ্টেম্বর হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সাবেক ডিআইজি বাতেনের সম্পদের পাহাড়, পিছিয়ে নেই নোয়াখালী যশোরের এমপিরা, দুর্নীতিবাজদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি চাকুরিতে সম্পদের হিসাব জমা 30 নভেম্বরের মধ্যে, জানালেন জনপ্রশাসন সচিব, অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। থমথমে খাগড়াছড়ি বান্দরবান চলছে অবরোধ, পাহাড় অশান্ত থাকলে কেউ অস্বস্তিতে থাকবে না, বললেন উপদেষ্টা সাখাওয়াত। এবং গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসায় ঢাকা চীনে মেডিকেল টিম, পেশাদার চিকিৎসকদের দলটিতে আছেন 10 জন বিশেষজ্ঞ। এই ছিল এখনকার সংবাদ রাত, পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউব আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।